1956 সালে ত্রিপুরা ইউনিয়ন টেরিটরি হলো, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই মানুষ বুঝতে শুরু করলো এই ব্যবস্থা ত্রিপুরার জন্য যথেষ্ট নয়। প্রশ্নটা তখন আর শুধু উন্নয়নের ছিল না, প্রশ্নটা হয়ে উঠেছিল, আমরা কি নিজেরা নিজেদের শাসন করতে পারবো না? আজ আমরা দেখব 1960 এর দশকে কিভাবে ত্রিপুরা রাজ্যের দাবিতে রাজনৈতিক চেতনা তৈরি করলো, আর এই দাবির পেছনে কি যুক্তি ছিল, আর কিভাবে 1972 সালে ত্রিপুরা শেষ পর্যন্ত পূর্ণ রাজ্যের মর্যাদা পেল। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরা রাজ্য হওয়ার লড়াই 1960 থেকে 1972, কেন, কিভাবে, কারা নেতৃত্ব দিয়েছিলেন, আজকে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ইউনিয়ন টেরিটরি ব্যবস্থার অনেকগুলি সীমাবদ্ধতা ছিল। 1960-এর দশকের শুরুতে পরিষ্কার হয়ে যায় ইউনিয়ন টেরিটরি হিসাবে ত্রিপুরার প্রশাসনিক কাঠামো অপ্রতুল। কারণ বাজেট ও পরিকল্পনার উপর কেন্দ্রের নিয়ন্ত্রণ, স্থানীয় নেতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল সীমিত। দ্রুত বদলানো সামাজিক বাস্তবতার সঙ্গে প্রশাসনের তাল মেলাতে না পারা, এই পরিস্থিতিতে রাজ্য না হওয়া মানে ছিল ত্রিপুরার সমস্যাগুলি দিল্লির টেবিলে গিয়ে আটকে থাকা। দিল্লি বহুদূর কথায় আছে, হয়তোবা সেটা ক্ষমতার জন্য। এখনো গণতান্ত্রিক রাজ্যে ত্রিপুরার সুর দিল্লিতে পৌঁছাতে যতটুকু সময় লাগে, তাহলে ভাবতে অবাক লাগে ইউনিয়ন টেরিটরিতে সেই সুর কিভাবে দিল্লিতে গিয়ে গর্জে উঠত বা মাঝপথে তার তাল হারিয়ে ফেলত। এখান থেকেই রাজ্যের দাবি যুক্তিগত ভিত্তি তৈরি হয়, রাজনৈতিক সচেতনতার বিস্তার ঘটতে থাকে। এই সময়ে ত্রিপুরার সমাজে 3টি বড় পরিবর্তন ঘটে। প্রথমত, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বিস্তার ঘটে, যারা প্রশাসনিক অংশগ্রহণ চাইতে শুরু করে। দ্বিতীয়ত, কৃষক ও শ্রমিক আন্দোলনের রাজনৈতিক মূল ধারা আসে, অর্থাৎ কৃষক ও শ্রমিকরা নিজেদের রাজনীতিতে সম্পৃক্ত করতে শুরু করে। তৃতীয়ত, আদিবাসী সমাজ নিজস্ব স্বার্থ ও পরিচয় নিয়ে সংগঠিতভাবে কথা বলতে শুরু করে। আর এই 3টি প্রবাহ মিলিয়ে রাজ্যের দাবিকে সামাজিক ভিত্তি দেয়। রাজনৈতিক দলগুলি এই সময় কি ভূমিকা পালন করেছিল? 1960-এর দশকে ত্রিপুরার রাজনীতিতে তাদের কি ভূমিকা ছিল এবং তারা ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠে। ভারতীয় জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টি এবং বিভিন্ন আঞ্চলিক ও আদিবাসী সংগঠন, যদিও মতাদর্শ আলাদা ছিল, তবু একটি বিষয়ে ধীরে ধীরে ঐক্যমত তৈরি হয়: ত্রিপুরার পূর্ণ রাজ্যের মর্যাদা। এটাই ছিল একটি বিরল মুহূর্ত, যেখানে মতভেদ থাকা সত্ত্বেও ঐক্যের সুর ছিল, তাদের লক্ষ্য ছিল অভিন্ন। এবার আসছি আদিবাসী প্রশ্ন এবং স্বশাসনের যুক্তি। এই সময়ে আদিবাসী সমাজের একটা বড় অংশ মনে করছিল শুধু রাজ্য হলেই সব সমস্যার সমাধান হবে না। তাদের দাবি ছিল, প্রশ্ন হচ্ছে কি দাবি ছিল? ভূমির সাংবিধানিক সুরক্ষা, ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি, প্রশাসনের প্রতিনিধিত্ব করার অধিকার। আর এই দাবিগুলি রাজ্য আন্দোলনের সঙ্গে যুক্ত হতে শুরু করে এবং এই রাজ্য আন্দোলন আরও শক্তিশালী রূপ পরিগ্রহ করে। আর এখান থেকেই ভবিষ্যতের স্বশাসন কাঠামোর চিন্তা জন্ম নেয়। জাতীয় রাজনীতির প্রেক্ষাপট তখন কি ছিল? 1960-এর দশকের শেষ দিকে ভারতের জাতীয় রাজনীতিতেও কিছু পরিবর্তন এসেছিল। নতুন রাজ্য গঠনের নজির তৈরি হচ্ছিল। উত্তর পূর্ব ভারতের প্রশাসনিক পুনর্বিন্যাস নিয়ে আলোচনা চলছিল। এতদিনে দিল্লি এই রাজ্যগুলির সুর শুনতে শুরু করেছিল। এই প্রেক্ষাপটে ত্রিপুরা রাজ্য হওয়ার দাবি আর বিচ্ছিন্ন কোনো দাবি ছিল না, বরং তা হয়ে উঠেছিল যুক্তিসঙ্গত ও সময় উপযোগী দাবি।
এবার আসছি 1972-এ, সেই চির অপেক্ষার দিন যেখানে রাজ্য হওয়ার সিদ্ধান্ত হয়। দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়া ও আলোচনার পর 21শে জানুয়ারি 1972 সালে ত্রিপুরা ভারতের পূর্ণ রাজ্য হিসাবে স্বীকৃতি পায়, আর এর মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের পথ খুলে যায়। আইনসভা প্রতিষ্ঠিত হয়, প্রশাসনিক ক্ষমতা রাজ্যের হাতে চলে আসে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা ত্রিপুরা ভোগ করতে শুরু করে। এটি ছিল 23 বছরের দীর্ঘ অপেক্ষার এক ঐতিহাসিক মুহূর্ত, যে মুহূর্ত ত্রিপুরার অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। আর সেই মুহূর্তটাকে ফলপ্রসূ করার জন্য 1972 থেকে 2025 পর্যন্ত আমরা অক্লান্ত পরিশ্রমে চেষ্টা করছি। হয়তো কিছু অসম্পূর্ণ রয়েছে, হয়তো কিছু সম্পূর্ণ হয়েছে, কিন্তু আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। ত্রিপুরাকে যেতে হবে আরো অনেক দূর। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে উপজাতি বাঙালি সাংস্কৃতিক মেলবন্ধন। একে অপরের ভাষা সংস্কৃতিকে অবশ্যই রেসপেক্ট করতে হবে, আর হেরিটেজ বিষয়গুলিকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। 1972 সালে রাজ্য হওয়া শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, এটা ছিল ত্রিপুরার মানুষের রাজনৈতিক পরিপক্কতার স্বীকৃতি। অর্থাৎ কেন্দ্র বিশ্বাস করতে শুরু করেছিল, নাও ত্রিপুরা ইজ এলিজিবল ফর পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, এবং ত্রিপুরা সেই যোগ্যতা অর্জন করেছে যেখান থেকে তারা নিজেরাই নিজেদের রাজ্য শাসন করতে সমর্থ। কিন্তু রাজ্য হওয়ার সঙ্গে সঙ্গে নতুন প্রশ্নও সামনে আসে। সব সংকট কি শেষ হলো? পরের ভিডিওতে আমরা জানবো 1972-এর পর ত্রিপুরা রাজ্য হিসাবে কি পেল, আর কোন কোন সমস্যা ত্রিপুরায় রয়ে গেল। তাহলে এই ইতিহাস জানা জরুরি মনে হলে ভিডিওটি শেয়ার করুন, আর পরের পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ত্রিপুরা। সবাই ভালো থাকবেন, আর ভালো থাকার একমাত্র শর্ত হচ্ছে আমাদের ঐক্য, মানবিকতা এবং সংস্কৃতির পৃষ্ঠপোষকতা। আর এই ঐক্য, মানবিকতা, সংস্কৃতির পৃষ্ঠপোষকতা আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে, আর যে জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে তার প্রভাবেই আমরা হয়ে উঠব উত্তর পূর্ব ভারতের একটি শ্রেষ্ঠ রাজ্য। জয় ত্রিপুরা। সবাই ভালো থাকবেন। নমস্কার।